ভৌতিক কথা পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমরা শুনতে চলেছ ভৌতিক কথা পডকাস্টের 145 নম্বর এপিসোড। আর এই এপিসোডে তোমাদের সঙ্গে আজকে ঘটনা শেয়ার করবেন তোমাদের অতি পরিচিত প্রিয়াঙ্কাদি। প্রিয়াঙ্কাদি মূলত আজকে দুটো ঘটনা শেয়ার করবেন। প্রথমটা একটা স্বপ্নকে কেন্দ্র করে, যেই স্বপ্নটা দেখেছিল সেটাই হাওড়া ব্রিজে ঘটেছিল, মানে বাস্তবায়িত হয়েছিল। এবং আরেকটি ঘটনা, একজন দিদা মারা যাওয়ার পর তার দৃষ্টি পড়েছিল নাতিদের ওপর, নাতি নাতনির ওপর আর কি। সেটা নিয়ে আজকে একটা ঘটনা তোমরা শুনতে চলেছ। যাই হোক, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা সিট বেল্ট বেঁধে নাও, চুপটি করে বসে পড়ো, কানে হেডফোনটা টুক করে গুঁজে নাও। এখন আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে। হ্যালো প্রিয়াঙ্কাদি। হ্যাঁ হ্যাঁ, বলো। কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো তো? আচ্ছা দিদি, তোমার আগের এপিসোডটা যেন কত নম্বর ছিল? নাম্বার তো মনে নেই। হবে হয়তো, 1 মাস তো হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ। ওকে, তো আজকে যে ঘটনাটা তুমি বলবে, যেটা নিয়ে কথা হলো আর কি, সেটা হচ্ছে তুমি আজকে দুটো স্টোরি বলবে। স্টোরি তো না, ইনসিডেন্ট বলবে। প্রথমটা একটা কাউকে স্বপ্নে দেখা নিয়ে কেন্দ্র করে, এবং আর একটা হচ্ছে বাড়িতে একজন বয়স্ক মহিলা মারা গিয়েছিলেন এবং তারপরে একটা খুব বাজে প্রভাব পড়েছিল, সেটা নিয়েই আজকের আমাদের আলোচনা, তাই তো? হুম হুম। ওকে, তাহলে তুমি কোনটা দিয়ে শুরু করতে চাইছো? আমি ওই স্বপ্নে দেখেছি ওইটাই আগে বলবো। ওকে, তাহলে তুমি ওটা থেকে শুরু করো। কিন্তু আমি একটা কথা বলবো তার আগে। বলো, অবশ্যই অবশ্যই। হয়তো তোমার রাগ হবে, কিন্তু তাও আমি বলবো, কারণ দেখো, আমি না আমার আগের ঘটনায় আমি দেখেছি কমেন্ট গুলো পড়ে, যে মানে অনেকেই এমন কমেন্ট করেছে যে আমি কপি করেছি বা অন্য জায়গা থেকে এরকম করেছি, নিয়ে ঘটনা শুনিয়েছি, বা আগেও শুনেছে এরকম আমার ঘটনা। এটা কিন্তু তুমি জানো অন্তত এটা সত্যি নয়। এতজনকে জনে জনে বলা যায় না। এবার প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার, বিশ্বাস করবে কি করবে না আমারও কোনো মানে হাত তো তাতে নেই। আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি। মিথ্যে কথা বলে আমার কোনো, আমি এতে টাকা পাবো না, পয়সা পাবো না যে মিথ্যে কথা বলে আমি করবো, তাই না? এখানে তো এসব মিথ্যে কথার প্রশ্নই আসে না। আমার সেরকম হলে আমি ওই সানডে সাসপেন্স থেকে, অনেকে বলেছে যে সানডে সাসপেন্স থেকে আমি ঘটনাগুলো কপি করেছি, শুনে মন করা বলে দিয়েছি, তাহলে ওরকম রোজ রোজ একটা করে তোমাকে শোনাতে থাকতাম, তাই না? যদি এরকমই আমার থাকতো উদ্দেশ্য। হ্যাঁ, তো বেশিরভাগ তোমার শ্রোতা বন্ধুরা খুবই ভালো, কিন্তু কিছু কিছু জন আছে যারা না বুঝে না করে এরকম উল্টোপাল্টা কিছু কথা বলে। তার জন্য আমি এই কথাটা বলতে বাধ্য হলাম। না, আমি তো তোমাকে বলেইছি যে তুমি যদি সবার কথা ধরো, সবসময় মেজরিটি তোমাকে দেখতে হবে। সবার কথা ধরলে তুমি পারবে না, ঠিক আছে? সত্যি, হ্যাঁ। সবসময় তোমাকে মেজরিটি ধরে চলতে হবে। কারণ তুমি সে কথা বলছো, তাহলে একজন খুব ভালো স্টোরি বলেছিল কয়েক মাস আগে, 2-3 মাস আগে। তো সে একটা জাস্ট মিস্টেক করে ফেলেছিল, জাস্ট মানে সে সেটা স্বীকারও করেছিল যে ওটা ভুলবশত বেরিয়ে গেছে। মানে একজন টানা 1 ঘন্টা কনভারসেশন হচ্ছে, সেখানে যদি সে একটা ভুল করে ফেলে, হ্যাঁ, সে ভুলটা অবশ্যই সে নিজেই জানতো। আমি যদি জানতাম তাহলে হয়তো ওটা অ্যাডজাস্ট করে দিতাম, বাট সেটা পরে ধরা পড়েছিল। তো সেটা নিয়েও লোকের মানে সব সমস্যা ছিল কারো কারো। তো আমি তোমাকে সবসময় বলবো, সবসময় মেজরিটি ধরে তোমাকে চলতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, যদি সবাই মানে 100%-এর মধ্যে 90% বলছে যে খারাপ, তাহলে তোমাকে এটা ধরে নিতেই হবে যে সত্যিই খারাপ। এটাই। যাই হোক, তুমি শুরু করো একদম প্রপার প্রথম থেকে। ঠিক আছে। হ্যাঁ, আমি এই যে প্রথম যে ঘটনাটা বলবো, ওটা না আমি আমার বন্ধু বেবির কাছ থেকে শুনেছি। আচ্ছা। ওর বাড়িতে ওরা 6জন ফ্যামিলির মেম্বার ছিল। ওর বাবা মা আর ওর দাদারা আরো। এবার ওর 3 দাদা ছিল। ওর তার মধ্যে ওর যে মেজদা ছিল, ওই মেজদা হচ্ছে ক্যারাটে শিখতো। হ্যাঁ, তো ক্যারাটে শিখতো, ক্যারাটের ব্ল্যাক বেল্ট ছিল। এবার মেজদা ওদের সামনে শেখাতো, আর তাছাড়াও একটা ওদের বাড়ির পাশে শোরুম ছিল, ওই শোরুমে না ওর মেজদা কাজ করতো। এবার ওদের শোরুমের যে মালিক মেজদার, ওনার নাম হচ্ছে, আমি ধরে নিচ্ছি, নামটা তো বলা যাবে না, ওনার নাম আকাশ ধরছি। হ্যাঁ, ওই আকাশদার কাছে আর কি কাজ করতো মেজদা। এবার আকাশদা
বিশাল ভালো ফ্যামিলির ছিল, কিন্তু তা সত্ত্বেও না খুব অমায়িক মানুষ ছিলেন। আর বিশাল লম্বা চওড়া, না একেবারে মানে সুপুরুষ যাকে বলে। হুম। হুম। এবার কিন্তু তা সত্ত্বেও কোনো অহংকার ছিল না, ওদের বাড়িতে এসে খাওয়া দাওয়া সবকিছু করতো। হুম। এবার একদিন মানে পুরোটা দিন ওই মেজদার সাথে কাটায় ওই দাদা। এবার মেজদার সাথে পুরোটা দিন কাটানোর পর মেজদার বাড়িতে আসে, মেজদার বাড়িতে এসে খায় দায়, খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া করে এবার রাতে, ওদের তো রাতেও মিটিং থাকে। হুম। এবার মেজদাকে বলছে যে আমার তো কলকাতায় মিটিং আছে, আমায় যেতে হবে। আর মেজদা তখন বলছে হ্যাঁ দাদা আপনি যাবেন, কিন্তু আমি আজকে না আপনার সাথে যেতে পারবো না, হুম। একটা দিন আমাকে অন্তত ছাড়তে হবে। তখন দাদা বলছে যে যেতে পারবে না, কিন্তু আমার না আজকে একটু কেমন লাগছে, মানে আমার যেন মনে হচ্ছে সবকিছু ঠিক হবে না, কোথাও একটা কিছু খারাপ হবে, আর যেন মানে কিছু একটা মনটা কু ডাকছে। আচ্ছা। এবার মেজদা বলছে আমি বুঝতে পারছি, কিন্তু আমার মায়ের শরীর খুব খারাপ। এবার মায়ের শরীর খারাপ, মা তো অসুস্থ থাকলে বলে বা রাতে যদি দরকার হয় তখন তো ছেলেদের লাগবে। হ্যাঁ, বলছে সেই জন্য আমি আজ যেতে পারবো না, মা যদি ভালো থাকতো আমার কোনো অসুবিধে ছিল না, একটু আমার ব্যাপারটাও বোঝার চেষ্টা করুন, আমি তো আপনার সাথে সবসময় থাকি, মানে বলতে পারো বডিগার্ড হিসাবে থাকতো মেজদা। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ। এবার তখন আকাশদা বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এমনি খুব ভালো মানুষ ছিলেন তো, বলে ঠিক আছে ঠিক আছে, তুমি কোনো অসুবিধা নেই, তুমি থাকো আজকে বাড়িতে, যা হবে দেখা যাবে। হুম। এরকম বলে বেরিয়ে গেছে। এবার বেরিয়ে গেছে, তখন অনেক রাত হয়ে গেছে, 10টা এরকম বাজে। হুম। এবার বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার পর না 10টা নয় তারও আগে বেরিয়েছে। এবার এদিকে মেজদা এখানে বাড়িতে খাওয়া দাওয়া করেছে, সব দাদারা একসাথে খাওয়া দাওয়া করেছে, তারপর রাতে যে যার বাড়িতে যে যার রুমে ঘুমিয়ে পড়েছে। হুম। এবার ঘুমোতে ঘুমোতে হঠাৎ করে শুনতে পাচ্ছে, বেবির বড়দা শুনতে পাচ্ছে যে কেউ যেন গোঙাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, কোথা থেকে? পাশে কোনো মানে জায়গা থেকে কেউ যেন গোঙাচ্ছে, কোনো একটা গোঙানির আওয়াজ হচ্ছে। আচ্ছা, মানে আর তার কোথা সাথে থেকে কিছু সেটা একটা, বুঝতে পারছে না। হ্যাঁ কোথা থেকে বুঝতে পারছে না, ঘরের ভিতরে আছে তো, মানে বুঝে উঠতে পারছে না, ঘুমের ঘরে ছিল তো বুঝতে পারছে না যে কি হচ্ছে। ওকে। তখন ও বলছে যে বড়দা বলছে কিছু একটা আওয়াজ হচ্ছে, একবার বাইরে বেরোই বলে বাইরে বেরিয়েছে। বাইরে বেরিয়ে দেখছে যে পাশের ঘর থেকে আওয়াজ হচ্ছে, শুধু গোঙাচ্ছে না, কিছু বলছে, কেউ যেন কিছু বলছে, সেই মানে কথাটা বাইরে স্পষ্ট নয় কিন্তু গোঙানি টাইপের বেরোচ্ছে। এবার তখন বলছে ভিতরে তো ভাইয়েরা আছে, মানে মেজদা আর ছোটদা আছে, বলছে ভিতরে তো ভাইয়েরা আছে, তাহলে কি হচ্ছে? তখন দরজাটা খোলে, মানে দরজা ওরা মনে হয় ভিজিয়ে রেখেছিল, দরজাটা ছিটকিনি দেয়নি। আচ্ছা। বড়দা দরজাটা খুলে ভিতরে ঢোকে। এবার ভিতরে ঢুকে দেখছে ছোটদাও না কেমন গোঙাচ্ছে, আর মেজদা গোঙাচ্ছে আর তার সাথে ভুল বকছে মাটিতে শুয়ে, আর ছোটদা আছে বিছানায়, আর একটা তক্তপোষ মতো পাতা ছিল ওর মধ্যে ছোটদা আছে, আর খুব মানে খাটটা নড়ছে প্রচন্ড। আচ্ছা। এবার এদিকে মেজদার অবস্থা খুব খারাপ, মানে মেজদা না মানে এমন ভুলভাল বকছে, এত করছে না, তখন কি বলছে অতটা বুঝতে না পেরে কেমন একটা ছটকাচ্ছে বলে আগে বড়দা গিয়ে বাবা মাকে ডেকে এনেছে। এবার বাবা মাকে ডেকে আনতে, এবার বাবা মা মোটামুটি বয়স্ক তো, এবার বাবা মা এসে এবার মা তো খুব কাঁদছে। মা বলছে কি হলো? এবার ওদের না যে ঘরে ওরা শুয়েছিল সেই ঘরে ঠাকুর আছে জানো, কালী ঠাকুর। এবার মা ওরকম দেখে ছেলেকে না ধরে ঠাকুরের কাছে গিয়ে খুব কাঁদছে, বলছে আমার ছেলের কি হলো মা, ছেলের কি হলো? এত মানে ছেলে ছটকাচ্ছে, আর তখন আস্তে আস্তে বোঝা যাচ্ছে ছেলেটা বলছে, মেজদা বলছে আমাকে তোমরা ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমাকে তো ডাকছে দাদা, বুঝতে পারছো না, আমাকে তো ডাকছে।
দাদাকে তো সবাই মিলে মারছে। আহ, ব- হাওড়ার যে ব্রিজ, ওই ব্রিজের ওপরে দাদাকে সবাই মিলে মারছে। তোমরা কেউ দেখতে পাচ্ছ না নাকি? তোমরা কেউ বুঝতে পারছো না নাকি? ছেড়ে দাও না আমাকে। মানে ও এইগুলো বলেই যাচ্ছে জানো, ওটা ঘোরেই বলছে, গোঙানির এতেই ও বলে যাচ্ছে এইসব কথাগুলো বলছে। এবার বড়দা অনেক ঝাঁকাচ্ছে, চোখে মুখে জল দিচ্ছে, কিন্তু কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। এবার বলছে আমাকে ছেড়ে দে। এবার বারবার না ছুটে বাইরে চলে যেতে যাচ্ছে, বলছে দাদা এসেছে, দাদা ডাকছে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও করে খুব ইয়ে করছে। তখন বলছে, ওর যে বড়দা, বড়দা বলছে কে ডাকছে? তো কেউ ডাকছে না, কেউ আসেনি, দাদা তো বেরিয়ে গেছে কখন, দাদা এখানে কি করে আসবে, তুই থাক, কিচ্ছু হয়নি, এরকম বলছে। কিন্তু ও কারোর কথা শুনতে পাচ্ছে না, ও শুধু নিজের মনেই বলে যাচ্ছে। বলছে দাদা, দাদাকে সবাই মিলে মারছে, আমি সবার মুখ দেখতে পাচ্ছি, আমি প্রত্যেককে চিনি, আমি সবাইকে জানি, দাদাকে যারা মারছে তারা দাদার মাসির ছেলে আর মামার ছেলেরা, সবাই মিলে লাঠি দিয়ে মারছে। বলছে এত মারছে, মাথায় পিঠে বুকে সবাই মিলে মারছে। এবার এরা তো বিশ্বাস তো করছেই না। হ্যাঁ, আর ওরা ভাবছে ভুল বকছে, কেন এরকম বকছে বুঝতে পারছে না, স্বপ্ন দেখেছে না কি, এরকম ওরা ভাবছে বাড়ির লোক। তো ও তাও বলে যাচ্ছে, বলছে আমাকে ছেড়ে দাও, আমাকে এরকম ধরে রেখো না, দাদা আমাকে ডাকছে। দাদা বলছে "উম, আজকেই তুমি এলে না খোকন, আজকেই তুমি এলে না, আমাকে তো তুমি একমাত্র রক্ষা করো, আমাকে তুমিই দেখো, আজকে দেখছো তো তুমি নেই, সেই সুযোগে এরা আমাকে সবাই ধরে ফেলেছে আর সবাই মিলে মারছে। তারপরে কিছুক্ষণ পরে ওর দাদা ওরম বলতে বলতে বলছে এবার তো সাদা জামাটা পুরো লাল রক্তে ভেসে যাচ্ছে, ওকে তো এবার কোপানো হচ্ছে, কুড়ুল দিয়ে কোপানো হচ্ছে, কুড়ুল দিয়ে কোপানো হচ্ছে। বলতে বলতে তখন বলছে যা, সব শেষ হয়ে গেল। তখন ওরা ওরা ভাবছে কি শেষ হয়ে গেল, বুঝতে পারছে না। বলছে দাদাকে একদম সবাই মিলে তুলে গঙ্গায় ফেলে দিল ওপর থেকে, বীজ থেকে। তখন বলতে 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 না তখন ও কেমন একটা মানে নেতিয়ে পড়েছে জানো, আর কিছু বলছে না। ওই তখন ওরম গোঙাচ্ছে আর মুখ দিয়ে না কেমন গাঁজা মতো উঠছে। আর ওর তখন চোখ মুখ কেমন একটা হয়ে গেছে, মানে চোখ মুখ বেরিয়ে এসছে। তখন সবাই মিলে ওকে জলের ঝাপটা ফাপটা দিয়েছে, এ করেছে। দেখলো ও আস্তে আস্তে মানে ঘুমিয়ে পড়লো। ওর আর কোনো সাড় নেই, ও আর কিছু কথাও বলছে না, কিচ্ছু বলছে না। ও শান্ত হতে দেখে তখন এদিকে ওর মা তো খুব কাঁদছে, ঠাকুরকে ডাকছে, এ করছে, ঠাকুরকে বলছে কি হচ্ছে, আমার ছেলে কি মানে মাথার কোনো গন্ডগোল হয়ে গেল নাকি, ভুল মানে কোনো স্বপ্ন দেখেছে, কোনো ভয়ঙ্কর কিছু দেখেছে, তার জন্য এরকম হচ্ছে, ছেলেটাকে শান্ত করো শান্ত করো করে মা খুব কাঁদছে, এ করছে। কিন্তু তারপরে যখন দেখলো ছেলে আস্তে আস্তে শান্ত হয়ে গেল, তখন আবার সব বাড়ির লোক বললো যে ঠিক আছে, ছেলে ঠিক হয়ে গেছে, তাহলে সব আছে। আবার ছোটদাটাও দেখলো আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। আর খাটও তখন আর, খাটটাও কিছু নড়ছে না, এ করছে না, একদম সব নর্মাল হয়ে গেছে। এবার ওটা ওই কিছুক্ষণ ধরে চললো। হ্যাঁ, বেশ কিছু মিনিট ধরে ওইটা চললো। এবার ওটা হওয়ার পর ওকে সবাই মিলে তুলে বিছানায় শুইয়ে দিয়েছে, শুইয়ে দিয়ে যে যার মতো বাড়িতে শুয়ে যাবে। এবার তার আগে তখন ওর বাবা বলছে যে তাহলে একবার আকাশদের বাড়িতে ফোন করে দেখ না। হ্যাঁ, ওদের বাড়িতে ফোন করে একবার জিজ্ঞেস কর যে বাড়িতেও ফিরেছে কিনা। ওকে নিয়েই যখন এতক্ষণ ধরে ছেলেটা বলল, হ্যাঁ, তো কিছু এমন কিছু তো হতেও পারে, না হলে ওই বা কেন এরকম করছে। এবার ওরা ফোনটা করতে গিয়ে তখন ওর বড়দা বলল দূর পাগল নাকি, এরকম আবার মানে লোকের বাড়িতে ফোন করে রাত্রির বেলা তখন কেউ ডিস্টার্ব করে, তখন 2:30 বাজে। হুম, বলছে রাত 2:30 বেজে গেছে, এখন আর কেউ কাউকে ফোন করে? কাউকে ফোন করতে হবে না, কোনো ফোন করার দরকার নেই। আচ্ছা। হ্যাঁ, ঘুমিয়ে পড়ো, সকাল হলে আমরা ঘুম থেকে উঠি তখন ওদের বাড়িতে যাবোক্ষণ খবর নেব। ওরকম ভাবে কি লোকের বাড়িতে ফোন করব, কি বলবো স্বপ্ন দেখেছে দাদা, এরকম বলবো? ওরা হয়তো ঘুমোচ্ছে, এবার ওরাও বিরক্ত হবে। ফোন করবো না বলে ওরা আর ফোন করেনি, যেন ঘুমিয়ে পড়েছে সবাই যে যার মতো। আচ্ছা। এবার সকালবেলা ওদের ঘুম ভাঙছে টেলিফোনের আওয়াজে। তখন ওরা
বর্দার ঘরেই ছিল ফোনটা। বর্দা তাড়াতাড়ি করে উঠেছে, উঠে ফোনটা ধরেছে। ওই আকাশদার বাবা ফোন করেছে। আকাশদার বাবা ফোন করে বলছে জানো আমাদের মানে বিশাল বড় ক্ষতি হয়ে গেল। তখন বলছে, এবার বর্দার তো ভয় পেয়ে গেছে, কারণ যেহেতু আগের দিন রাতে এত কিছু হয়েছে। এবার দাদা বলছে, কি হয়েছে? বলছে আমার ছেলেকে খুন করেছে, আমাদেরই রিলেটিভ খুন করেছে। তখন বলছে, খুন করেছে? কেন খুন করেছে? কারাই বা খুন করেছে? বলছে খুন করেছে ওরই মাসির আর মামার ছেলে, মানে তার মানে মাসির মামার ছেলে, যে বললাম না মাসির মামার ছেলেরা, ওরই মাসির আর মামার ছেলেরা খুন করেছে। আর খুন হয়েছে একদম ইয়েতে, হাওড়া ব্রিজে, ওখানে খুন হয়েছে। আচ্ছা, মানে কবেকার স্টোরি এটা? মানে খুনটা কবে হয়েছে? খুনটা কবে হয়েছে মানে নিউজে এসেছিল? নয়, অনেক বছর আগে। আচ্ছা আচ্ছা, আমি টাইমটাও বলবো না। ওকে ওকে। হ্যাঁ, টাইমটা বলা যাবে না। এবার ওভারব্রিজের ওপর থেকে বলছে, ওভারব্রিজের ওপর থেকে লাস্ট মুহূর্তে আর কি গঙ্গায় ফেলে দিয়েছে। এই জিনিসটা একজন দেখেছে, ঠিক আছে, একজন দেখে থানায় খবর দিয়েছে। না, হাওড়া ব্রিজ যখন, সেখানে তো সবসময় লোক থাকে, তো লোকজন দেখাটাই স্বাভাবিক। হ্যাঁ ওটাই, মানে দেখো কখন মাঝরাত হলেও লোক তো থাকে, কেউ দেখেছে, দেখে বলেছে। এবার কি বলতো, যখন হয়েছে তখন তো একেবারে ধরো কিছু জিনিস এমনই ফেরত হয়, ওরা তো বলছি তো সবাই জানতেও পেরেছে যে কে করেছে। আচ্ছা, চোখের সামনেই হয়েছে সবকিছু। হ্যাঁ, কিন্তু হয়েছে। আর ওরকম মানে পুরোপুরি ওই ওভারব্রিজের ওপর থেকে গঙ্গায় ফেলে দিয়েছে সেটাও দেখেছে সে, কিন্তু অনেক দূর থেকে দেখেছে। আর দেখে মানে যেমন এ স্বপ্নে দেখেছে, যেমন মানে গোঙানির মাধ্যমে বলেছে, ঠিক ওইভাবেই নাকি পরপর ভাবে খুন করেছে। আগে লাঠি দিয়ে মেরেছে, তারপর ওই ক্রুল দিয়েই নাকি কুপিয়েছে, ওইভাবেই মেরেছে। সম্পত্তির জন্যই মেরেছে ওকে। ওদের টাকা পয়সা মানে সমস্ত, ওদের প্রচুর উন্নতি হচ্ছিল, টাকা পয়সা প্রচুর বাড়ছিল, সেটা ওদের ভালো লাগছিল না। ওদের একটা হিংসা এসে গেছিল মনের মধ্যে। আর ওদের আরো ভাই আছে, মানে ওই আকাশদা যে বলছি, আকাশদার আরো ভাইয়েরা আছে, কিন্তু ভাইয়েরা থাকলে কি হবে, মানে সবারই তো একটা পয়সা হয়ে গেলে যা হয়, মানে অন্যজনেদের একটু হিংসা হয়ে যায় না, সেটাই হয়েছিল। মানে হিংসার জন্য ওকে শুধু খুন করলো, কিন্তু সে খুব ভালো মানুষ ছিল। এবার তারপরে যখন সকালবেলা মেজদা ওঠে, মেজদা তো পুরো স্বাভাবিক তখন সকালবেলা, মেজদা এবার উঠে যখন সবকিছু খবর পায়, কিন্তু মেজদা না মানে খুব দুর্বল হয়ে গেছিল জানো, একদমই ছিল, মানে কি বলবো, শরীরের দিক দিয়ে প্রচুর দুর্বল ছিল। উঠে যে ওদের বাড়ি যাবে সেটা যেতে পারেনি, আকাশদাকে দেখতে যেতে পারেনি একদমই। এনেছিল, কিন্তু বডি তো একেবারে খুব খারাপ অবস্থা হয়ে গেছিল, তাই ওদের বাড়ির লোক গেছিল, কিন্তু মেজদা আর যায়নি। এবার মেজদা তখন বলছে ওর মাকে পরের দিন সকালে, বলছে মা আমি তো এরকম মানে স্বপ্নে দেখছি যেন মানে দাদা এসে দরজায় ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে বলছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে সবাই মিলে মেরে ফেলছে, তুমি যদি না বাঁচাও তাহলে কে বাঁচাবে? তোমাকে তো আমি ওই জন্যই রেখেছিলাম যে তুমি আমাদের মানে সবাইকে রক্ষা করবে, আমাদের ফ্যামিলিকে বাঁচাবে, আমাকে তো তুমি বাঁচাতেই পারলে না, তুমি আমাকে বাঁচাও বাঁচাও, তুমি আমার কাছে আসো, এরকম হচ্ছে আমার সাথে। বলছে আমি এরকম পুরো দেখেছি। আর বলছে তখন বলছে আর আমার শরীরটা না প্রচুর জ্বালা করছিল, মনে হচ্ছিল মানে কেমন হচ্ছে, মানে প্রাণটা বেরিয়ে যাবে এরকম হচ্ছিল। আচ্ছা, হ্যাঁ, বলছে তখন আস্তে আস্তে অনেকক্ষণ ধরে যখন ওরকম কষ্ট হতে হঠাৎ করে মনে হলো কেউ যেন ঠান্ডা ঠান্ডা হাত সারা শরীরে বুলিয়ে দিচ্ছিল। হ্যাঁ, অনেকক্ষণ ধরে যখন ঠান্ডা হাত বোলাচ্ছে, তখন বলছে আমি তখন ভাবলাম যে হয়তো তুমি হাতে জল ফল নিয়ে হাতে ঠান্ডা হাতটা আমার গায়ে বোলাচ্ছ। তখন
বেবির মা বলছে না তো, আমি তো ঠাকুরের কাছেই পড়েছিলাম, আমি তো কিচ্ছু করিনি। তখন কাকিমা বলছে তাহলে হয়তো মানে স্বয়ং মাই এসেছিলেন, হ্যাঁ, এসে হয়তো আর কি সব পরিবেশটাকে ঠান্ডা করছিলেন, তোর গায়ে হাত বুলিয়ে দিয়েছেন, তোকে শান্ত করলেন, হয়তো মাই তোকে রক্ষা করলেন। নাহলে হয়তো বলার তো যায় না, হয়তো মেজদাকেও নিয়ে নিত সেই মুহূর্তে। হ্যাঁ, কারণ মেজদা যেহেতু যায়নি, সেটা একটা রাগ ছিল না, রাগের থেকে হচ্ছে মানে একটা কষ্ট ছিল, সেই জন্য মানে মেজদাকে ডাকতে এসেছিল, মেজদাকে আর কি নিতে এসেছিল। হ্যাঁ, আচ্ছা, এটাই আমার প্রথম ঘটনা। মেইনলি এই ঘটনার সাথে যেটা বুঝলাম, এখানে অলৌকিক বিষয়টা হচ্ছে এটাই যে যেটা স্বপ্নে দেখেছিল সেটাই পরে গিয়ে ঘটেছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। আর আরেকটা যেটা তুমি বললে সেটা কি নিয়ে বলো? হ্যাঁ, আর একটা যেটা বলবো সেটা হচ্ছে, সেটা আমি আমার আর একটা বন্ধুর কাছ থেকে শুনেছিলাম। ওর নাম পিয়ালি। ও বলছে ওর না যে দিদা না, ওর ঠাকুমা, ওর যে ঠাকুমা ছিল, ওর ঠাকুমা না বয়স হয়েছিল, কিন্তু বয়স হয়েছিল বাথরুমে গেছিল। এবার বাথরুম থেকে বেরোনোর সময় পা পিছলে পড়ে যায়। এবার পড়ে যেতে না হসপিটালে ভর্তি করতে হয়, কিন্তু হসপিটালে ভর্তি করার পর কিন্তু আর ঠাকুমা বাঁচেনি, মারা গেছেন ওখানেই। আর ওখান থেকে আর বাড়িতে আনা হয়নি, ওখান থেকে একেবারে সোজা নিমতলায় নিয়ে চলে গেছে ঠাকুমাকে। এবার এর পর যে ঘটনাটা শুরু হয় সেটা হচ্ছে, ঠাকুমা তো চলে যায়, কিন্তু ঠাকুমার না মানে নাতি নাতনিদের খুব ভালোবাসতো। এবার ঠাকুমা নাতি নাতনিদের এতই ভালোবাসতো যে ঠাকুমা চলে যাওয়ার পরও নাতি নাতনিদের মোহটা কাটাতে পারেনি। এবার ঠাকুমার যে মেয়ে মানে পিয়ারের যে পিসির ডিভোর্স হয়ে যায়, জানো? এবার ডিভোর্স হয়ে যাওয়ার পর ঠাকুমা তো মারাই গেল। এবার ডিভোর্স হয়ে যাওয়ার পর দাদু কি করে, পিসিকে নিয়ে এখানেই আনিয়ে রেখে দেয়। হ্যাঁ, ডিভোর্সটা অনেকদিন ধরেই হবে হচ্ছিল, তো ডিভোর্স হয়েও গেছিল, কিন্তু ও ভাড়া বাড়িতে থাকতো ওর পিসি। এবার এখানে আসতে চাইছিল না, কিন্তু তারপরে পরে যখন ঠাকুমা মারা যায়, বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে যায়, তখন দাদু আর কি নিয়ে এসে রাখে মেয়েকে। এবার মেয়ে আর তার দুটো ছেলে মেয়ে, ছোট ছোট বাচ্চা দুটো ছেলে মেয়ে, মানে সবাই এসে ওই বাড়িতেই থাকে। এবার ওদের আলাদা ঘর আর পিয়ালিদের আলাদা ঘর। পিয়ালির ভাই থাকে, আর ওর পিসির যে ছেলেটা বড়, আর তার বোনটা হচ্ছে ছোট। হ্যাঁ, আর দাদুর মতো থাকে আলাদা, এবার মানে আলাদা একটা রুমে। এবার একদিন হঠাৎ করে পিয়ালির যে পিসির যে ছেলেটা, যে বাচ্চা ছেলেটা, সেই ছেলেটা কত বয়স হবে, হয়তো খুব বেশি 12 বছর এরকম হবে। তখন ছেলেটা না হঠাৎ করে ওর মা লক্ষ্য করে, দেখছে যে ছেলেটা না কেমন একটা হয়ে যাচ্ছে, জানো? ছেলেটা প্রথমে একদিন বাথরুমে ঢোকে, বাথরুম থেকে বেরোনোর সময় ছেলেটা না পড়ে যায়। এবার পড়ে গিয়ে ওর খুব জোর চোট পায়, কিন্তু কাউকে কিচ্ছু বলে না। চোটটা পায় মাথায়, হ্যাঁ, বিশাল জোরে লাগে, কিন্তু কাউকে কিছু বলে না। সেটা খুব দুরন্ত ছটপটে তো, আর সারাদিন খেলে খেলে বেড়াতো, পড়াশোনা খুব একটা করতে বসতো না। আর ওর মা কি করবে, বাবা তো নেই ওরকম, বাবার তো ডিভোর্স হয়ে গেছে, মাকে কাজে বেরোতেই হতো, ছোটখাটো কিছু একটা করতো ওর মা, কিছু করে তো সংসার তো চালাতে হবে। হ্যাঁ, সেই জন্য মা বিয়ে করতো। এবার ওর বোনটাও বাড়িতে থাকতো, আর ওর যে বাচ্চা ছেলেটা ও বাড়িতেই থাকতো, আর মা বেরিয়ে যেত। এবার বাচ্চা ছেলেটাকে দেখার যেহেতু কেউ ছিল না, ও নিজের মতো না খেলে খেলে বাইরে খুব বেরোতো, সবসময় পাড়ায় খেলে বেড়াতো, মানে একদম দুরন্ত ছটপটে ছেলে। একদিন ওরকম পড়ে গেল, পড়ে গিয়ে কাউকে কিচ্ছু বলেনি।
পড়ে গিয়ে পুরোপুরি চুপ করে গেল। তারপরে কিছুদিন যায়, কয়েকদিন পরে আবার কি হয়েছে, ও না আম গাছে উঠেছে আম পাড়তে। আচ্ছা। এবার সবাই বলছে অত উঁচু আম গাছ উঠিস না রে, উঠিস না রে। ও কারোর কথা শুনতো না, ও উঠবেই, ও ওর মতো চলবেই এরকম। ও আম গাছে উঠেছে, আম গাছে উঠতে ওখান থেকে পড়ে গেছে। পড়ে গিয়ে আবার মাথাতেই চোট পায়। এবার মাথায় চোট পাওয়ার পর তখন বাড়িতে বলে যে আবার আমার মাথায় এরকম চোট লেগেছে মা, কিন্তু বাথরুমেরটা তখনও বলেনি। এবার ওর মা বলছে ও ঠিক হয়ে যাবে, কিছু হবে না, মাথায় চোট হয়েছে, ও কিছু হবে না বলে অতটা হয়তো টাকা পয়সা ছিল না বলেই হয়তো না অতটা গুরুত্ব দেয়নি, জানো তো, ডাক্তার ফাক্তার দেখায়নি। এবার আরো কিছুদিন যায়, ও না একটু হাইটে শর্ট ছিল। এবার আগে যে সেই চেম্বার গুলো একটু উঁচু উঁচু হতো না আগেকার দিনে, একটু তো চেম্বার গুলো উঁচু উঁচু থাকতো, এটাও অনেকদিন আগের ঘটনা, অনেক বছর নাকি আগের ঘটনা। আচ্ছা। এবার চেম্বার গুলো উঁচু ছিল, ওই উঁচু চেম্বারে উঠতে পারবে না তবু উঠবে। ও নাকি বল খেলছিল, বল খেলতে খেলতে ওই বলটা আর কি গিয়ে চেম্বারের ওপর পড়ে। এবার ও ওই বলটা আনতে যাবে, সবাই বলছে ছেড়ে দে, যারা লম্বা আছে তারা উঠবে। ও বলছে না, আমিই উঠবো, আমিই পারবো। এরকম ওর মধ্যে না একটা জোর ছিল যে আমি করতে পারবোই, আমি যাবোই, এরকম একটা। তো না বলটা নিতে উঠেছে চেম্বারে। এবার চেম্বারে উঠে বলটাও নিয়েছে। এবার মানে ওকে নামতে গেলে না লাফিয়ে নামতে হবে। এবার ও উঠেছে, উঠে বলটা নিয়ে হাতে দাঁড়িয়েছে, হঠাৎ করে না একটা জোরে একটা দমকা হাওয়া এলো, হাওয়াতে ওকে পুরো যেন ঠেলে মানে পড়ে যাওয়ার মতো হয়, ও সেরকম পড়ে গেল আবার আচার খেয়ে। আবারও মাথায় চোট পেল। মাথায় চোট পেতে তখন না ওর মা কে ওর সব মানে বন্ধুরা গিয়ে বলতে ওর মা এসে ওকে নিয়ে যায় বাড়িতে। হ্যাঁ, এবার ওর মায়ের তো কাঁদতে কাঁদতে এসেছে, একটা বাচ্চা অতবার চোট পাচ্ছে, অতবার হচ্ছে, মায়ের তো মন খারাপ হবে। সেদিন ওর মা বাড়িতে ছিল, আর ওকে নিয়ে গিয়ে না ডাক্তার দেখায় এ করে, কিন্তু ডাক্তার দেখিয়েছে, ওষুধ ফষুধ দিয়েছে, কিন্তু আবার অতটা ওর মা গুরুত্ব দেয়নি। যা ওষুধ খেয়েছে আর অত গুরুত্ব দেয়নি। ওর মা আবার যেমনকার তেমন আবার বেরিয়ে যায়। এবার এরকম করে যাচ্ছে। এবার পিয়ালির মা হঠাৎ করে ওর মা দেখছে ছেলেটা না ঘর থেকে খুব একটা বেরোচ্ছে না। ছেলেটা সব সময় ঘরেই থাকছে, ঘরেই ঘুমোচ্ছে, খাচ্ছে, বেশিরভাগ সময়টাই ঘুমোচ্ছে, বেশিরভাগ সময়টাই ও ঘুমেই কাটাচ্ছে। একদিন ছেলেটা বাইরে বেরিয়েছে, ওর মা জিজ্ঞেস করছে, হ্যাঁ রে তুই এরকম সারাদিন ঘুমোচ্ছিস কেন রে? ও বলছে, আমার না মামি খুব ঘুম পায়, খুব ঘুম, আমার যেন ঘুম কাটতেই চাইছে না, আমার মনে হয় সারাদিন আমি শুয়ে শুয়ে ঘুমোই। ওর মা বলছে, তুই তো এরকম ছিলিস না, আর তোর এরকম গায়ে কি হয়েছে রে? দেখছে না ওর গায়ে সেই কালো 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 রক্তের যে দাগ হয় না, সারা গায়ে টিপ 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 রক্তের দাগের মতো দাগ হয়েছে। এবার দেখা যাচ্ছে তো, বাচ্চা ছেলে আলগা গায়ে আছে তো দেখা যাচ্ছে। এবার ও তখন বলছে, কি জানি, দেখো না কি হয়েছে আমার এগুলো। তখন ওর মা বলছে, তুই যে খালে যা স্নান করতে, একদম যাবি না, হ্যাঁ, এইগুলো তো বিষিয়ে যাবে, কি হয়েছে না হয়েছে, হয়তো কোনো র্যাশ হয়েছে, একদম যাবি না খালে ফালে। তখন ও বলছে, না গো, আমি আর কোথাও যাই না, আমার আর কোথাও যেতে ভালো লাগে না, কারণ আমার না আর কিছু ভালোই লাগে না, আমার মনে হয় আমি সব সময় ঘুমাই, এরকম বলছে। তখন ওর মা বলছে, কেন রে, এরকম কেন তোর মনে হয়, আর তুই কি খাস রে, তুই এরকম দিন দিন শুকিয়ে যাচ্ছিস কেন? ও বলছে, কেন, আমার মা আমার জন্য পান্তা ভাত রেখে যায় তো, আমি তো ওই খাই, আমি আর আমার বোন। তখন পিয়ালির মা বলছে, না তুই না আর পান্তা ভাত খাবি না, তুই আজ থেকে আমার বাড়িতে খাবি, তোর মা যাকে আমার কাছেই খেয়ে নিবি, তোকে আর পান্তা ভাত খেতে হবে না। ও বলছে, ঠিক আছে মামি, তাই। এবার মামির কাছেই খায়, মামির কাছেই শুয়ে পড়ে দুপুরটা, তারপর ওর মা এলে মায়ের কাছে থাকে, তারপরে আবার মাঝে মাঝে চলে যায়, ওর বোনটাও তো ঘরে আছে। এবার
মানে একই বাড়ি, কিন্তু একই বাড়ি হলে কি হবে, একটু হয়তো উঠোনের একটু উঠোন আছে, এরম উঠোনের এদিকে বাড়ি ওদিকে বাড়ি এরম। এবার ওরকম দেখছে। তারপরে একদিন কিছুদিন যাওয়ার পর ওর মামি দেখছে ওর ওই যে টিপ টিপ যে জিনিসগুলো ছিল না গা ভর্তি, ওগুলো দেখছে হাতে হয়ে গেছে, মুখ ভরে গেছে। ওর মা, পিয়ালির মা বলছে এটা কি হয়েছে বলতো তোর? আর ওগুলো না আস্তে আস্তে দেখছে বড় হয়ে গেছে, জানো, যতদিন যাচ্ছে ওগুলো বড় হয়ে ঘা ঘা হয়ে যাচ্ছে, বড় বড় চাকা চাকা গোল গোল আকার নিয়ে পুরো কেমন একটা লাল লাল ঘা হয়ে গেছে, মানে সব কিছু থেকে না পুঁজ রক্ত বেরোচ্ছে, এরকম হয়ে গেছে। মুখ হাত আর কোথাও বাকি নেই। তখন ওর মা তখন বলছে, এবার ওর মা তখন বলছে যে আর তো এরকম ফেলে রাখা যাবে না, তাহলে একবার হসপিটালে নিয়ে যাই। বলে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে নিয়ে যেতে তখন ওর মানে ছেলে সব কিছু আর কি মাকে বলেছে, জানো, যে আমি এরকম বাথরুমেও পড়ে গেছিলাম, আমার মাথায় চোট লেগেছিল, আমি চেম্বারে পড়ার আগে আমি আম গাছ থেকেও পড়েছিলাম, তারপরে তো চেম্বারেও পড়লাম, আমার সববারেই মাথাতেই লেগেছে। তখন ওর মা বলছে যে মাথাতে প্রত্যেকবারই লেগেছে। এবার হসপিটালে নিয়ে গেছে, ডাক্তার ট্রিটমেন্ট তো করছে, কিন্তু বেশি দিন গেল না, ওই হসপিটাল থেকে আর ও আর বাড়ি এলো না, বাচ্চাটা ওখানেই মারা গেল। মানে ওর যে দিদা, মানে ওর তো দিদা হচ্ছে, যেহেতু পিসির ছেলে, ওর যে দিদা, ওই দিদাই নাকি বাচ্চাটাকে টেনে নিয়েছিল। কারণ ও যখন হসপিটালে ওরকম মারা গেছে তখন তো এদের এই পিয়ালিদের যে বাড়ির লোকজন তখন তো সবাই চলে গেছে তার আগেই। ওর যখন ওরকম কন্ডিশন তখন তো সবাই ভর্তি করতে গেছিল, সবাই নিয়ে গেছিল, পিয়ালির বাবা মা আর দাদু ছিল আর পিয়ালির পিসি, চারজনেই চলে গেছিল হসপিটালে। হ্যাঁ, এবার ভর্তি করতেও গেছিল, তারপরে যে কদিন ছিল তখনও মানে সবাই আর কি যাতায়াত করতে। এবার লাস্ট যে মুহূর্তটা তখন তো অনেক খারাপ কন্ডিশন হয়ে গেছিল, সেই জন্য সবাইকে ডাকে, মানে ওরা সবাই খবর দেয় যে সবাই চলে আসো, কন্ডিশন ভালো নয়, একদম শেষ মুহূর্তটা। তখন সবাই আবার যায়। এবার গেছে বলে এখানে বাড়িতে তো বাচ্চাগুলোকে সবাইকে রেখে গেছে। এবার বাচ্চাদের বলেছে, পিয়ালি তখন সব থেকে বড় ছিল পিয়ালি। এবার পিয়ালিকে বলেছে তুই ভাইকে দেখবি, তো পিয়ালির একটা ভাই আছে, পিয়ালিকে বলেছে ভাইকে দেখবি, আর পিসির মেয়ে আছে বোন, ওকেও দেখবি। এবার পিয়ালি একটা ঘরের মধ্যে তিনজনে আর কি বসে আছে, পিয়ালি আর ওই দু ভাই বোন সবাই বসে আছে। এদিকে ওখানে মারা গেছে। হঠাৎ করে ওর যে পিয়ালির যে পিসির মেয়ে, ও না ছুটে বাইরে বেরিয়ে গেছে। পিয়ালিও পেছন পেছন ছুটেছে, বলছে কি কোথায় আছিস? বলছে দাদা এসেছে, দাদা এসেছে বলে ও বেরিয়ে গেছে। বলছে কোথায় রে? দাদা আসবে কি করে, দাদা তো এতে হসপিটালে ভর্তি, দাদা তো আসেনি, তুই চল চল ঘরে চল, ঘরে চল। এবার তখন ও বলছে হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ না নাকি দাদা দাঁড়িয়ে আছে, এই তো আমার দিদাও তো এসেছে, দাদাও এসেছে, তুমি কিচ্ছু দেখতে পাচ্ছ না? আর বোনটা অনেকটা ছোট, কথা বলতে পারে কিন্তু অনেকটা বোনটা ছোট। এবার তখন পিয়ালি বলছে কেউ আসেনি, চল, তুই এরম করছিস কেন? আর ও তো ছোট মেয়ে, খুব বেশি বড়ও তো নয়, ধরেই রাখতেই পারছে না ওকে, এত মানে এ করছে। এবার ও তাও টানতে টানতে নিয়ে গেছে ঘরের মধ্যে, বলছে চল চল তোকে খেলনা দেবো, এ করবো বলে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছে। নিয়ে গিয়ে না ঘর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। এবার দরজা বন্ধ করে দিতে ও তখন দরজা ধাক্কা দিচ্ছে, বলছে ছেড়ে দাও না গো, আমার ভাই দাদা এসেছে, আমার দিদা এসেছে, ডাকছে আমাকে, ছেড়ে দাও না গো। তখন ও বলছে কেউ ডাকছে না, চুপ করে বস এখানে, একদম কথা বলবি না বলে এবার একটুও দরজা খোলেনি। ওরা ওইভাবেই তিনজনে ছিল ওই রাত পর্যন্ত। ওটা হয়েছে সকালবেলা, ওরা রাত পর্যন্ত ছিল। এবার রাতে যখন ওরা এসেছে সবাই বাড়ির লোকজন, তখন ও ভিতর থেকে দরজাটা খুলে দেয়। খুলে দিয়ে তখন বলে জানো মা, বোন এরকম করছিল সারা দিন, হ্যাঁ খুব কাঁদছিল আর এরকম এরকম করছিল। তখন ওর মা কিছু বলেনি, তখন এমনি মন মেজাজ সবার খুব খারাপ, তো কেউ আর কিছু বলেনি, কি বলবে। তখন বলছে আচ্ছা ঠিক আছে বোন করুক গে,
চল তো এবার খাওয়া দাওয়া, বাচ্চা সব না খেয়েছিল, এবার ওদের খাইয়ে দাইয়ে, হ্যাঁ ওরা অতটা কথার গুরুত্ব দেয়নি, ঘুম পাড়িয়ে দিয়েছে সবাইকে। হুম, ওর পিসিও কেমন হয়ে গেছে একেবারে, মানে যতই হোক ছেলে তো বলো না, হুম, পিসি তো মানে পিসি একেবারে বোবার মতো হয়ে গেছে, কথা বলতে পারছে না, কষ্ট হচ্ছে পিসির এমনই। এবার তখন সবাই মিলে একসাথে আছে। তারপরে শুরু হয়েছে ওর পিসির মেয়ের সাথে ওইসব মানে স্বপ্ন দেখা। আচ্ছা, পিসির মেয়ে সব সময় স্বপ্ন দেখছে আর বলছে, বলছে মা, দেখো দাদা ডাকছে তো, দাদা ডাকছে তো, শুনতে পাচ্ছ দাদা ডাকছে, দাদা এসেছে, দিদা এসেছে, আমাকে যেতে বলছে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, দাদা ডাকছে, এরম বলছে। এবার ওর মা অত সামলাতেও পারছে না, মায়ের আর ভালোও লাগছে না। হ্যাঁ, মা আরো কাঁদছে, আরো কাঁদছে, কি করবে এবার। তারপরে দেখছে পিয়ালির ভাই ওরকম স্বপ্ন দেখছে, পিয়ালির ভাইও স্বপ্ন দেখছে আর বলছে, মা দেখো ঠাম্মা এসেছে আর দাদা এসেছে, আমাদের ডাকছে, বলছে আয় খেলবি, আয় খেলবি, হুম, আয় আমাদের সাথে খেলবি, আয় এরকম করে ডাকছে। তখন পিয়ালির মা দেখছে, দেখছে ননদ ওরকম হয়ে গেছে, ননদ আর কাজেও যাচ্ছে না, হুম, কোথাও যাচ্ছে না, ননদের মেয়েকে নিয়েই ননদ ওরকম ভাবে আছে। এবার এদিকে পিয়ালির ভাইও ওরম করছে, বলছে সবাই, সব বাচ্চারা যদি বাড়ির এরকম করে, সবাই তো একটু ভয় পেয়ে গেছে। হুম, তখন বলছে না, এরকম করলে তো হবে না, আমাকে এক কাজ করতেই হবে, একটা ওঝার কাছে যেতেই হবে, বলে সঙ্গে সঙ্গে ওর পিয়ালির ভাইকে নিয়ে ওঝার কাছে চলে গেছে ওর মা। এবার ওঝার বাড়িতে গিয়ে তখন দেখছে, এবার ওর ভাইকে নিয়ে গেছে, এবার ওঝা ওর ভাইকে বলছে, বলো বাবু, এখানে তুমি আমায় সব বলো, তোমার কোনো ভয় নেই, তোমার এখানে কেউ তোমায় ডাকবে না, কেউ কিচ্ছু বলবে না, তুমি হুম, এখানে সব বলতে পারো, তোমায় কে কি বলে, কে ভয় দেখায়, কে কি করে। তখন ওর ভাই তখন ওঝাকে সব কথা বলছে, বলছে দাদু, আমি তো আমাকে তো আমার ঠাম্মা ডাকছে, ঠাম্মা তো রোজ ডাকছে আমাকে, রোজ ডাকতে আসে, আর দাদা আসে, দাদা তো সব সময় বলে, বলে জানিস, জানিস ভাই, আমার যে দিদা, দিদাই তো আমাকে নিয়ে নিয়েছে, আমি যখন বাথরুমে ঢুকেছিলাম, দিদা তো এসে আমাকে খুব জোর আছাড় মারলো, হুম, আর আমার মাথাটা পুরো আলু হয়ে গেল। এবার দিদা যখন দেখলো যে আমার তাতেও কিছু হলো না, তখন আবার আমায় আম গাছ থেকে ঠেলে ফেলে দিল, তাতেও আমার কিছু হলো না, আমার শুধু মাথাটা আবার আলু হয়ে গেল, আবারও কিছু হলো না। তখন দিদা বলল, দেখ তোর কিচ্ছু হচ্ছে না, তুই ওখানে থেকে কি করবি, আমার সাথে খেলবি না, আমার কাছে থাকবি তো, আমি তোদের এত ভালোবাসি, এত গল্প বলি, এত সবসময় তোদের সাথে থাকি, আর এখন তো আমি পুরো একা হয়ে গেছি, তোরা তো সব নাতি নাতনি গুলো আমার সাথে থাকতিস, আর এখন আমাকে ছেড়ে তোরা কি করে থাকবি, তাই তো আমি তোদের সবাইকে আমার কাছেই রেখে দেবো, তোদের কিছু চিন্তা করতে হবে না, হুম, মানে সব স্বপ্নে ওকে বলে, জানো। হুম, এবার ওর ইয়ে বলছে তখন ওই আহ, পিয়ালির ভাই বলছে, বলছে দাদা বলছে, বলছে দিদা তো আমাদের ছেড়ে যায়নি, কোনো দিনই যায়নি, দিদা তো আমাদের কাছে কাছেই ছিল, হুম, আমি যখন গাছ লাগাচ্ছিলাম তখন আমার সাথে গাছ লাগাচ্ছিল, আর আমি যখন শুয়ে থাকি বিছানায়, মা চলে যায় কাজে, তখন আমার পাশে এসে শুয়ে থাকে তো, আমাকে গল্প বলে তো, আমার সাথেই তো থাকে দিদা, কোনো দিন আমাদের ছেড়ে যায়নি, আমাদের গল্প বলে, আমাদের সাথে থাকে, সেই জন্য দিদার একা একা ভালো লাগছে না বলেই তো দিদা আমাকেও নিয়ে নিল, দিদা আমাকে বলেই ছিল তোকে চিন্তা করতে হবে না, তুই আমার জন্য কাঁদছিস, আমি তোকে ঠিক নিয়ে নেব। হুম, তারপরে তো দিদা ওই রকম করে করে লাস্টে আমাকে ওরকম ভাবে এত জোর ফেললো, ওই চেম্বারে উঠে এত জোর ফেললো, তখন আর আমায় আর কিছু বাঁচলাম না আমি, সমস্তটা স্বপ্নে ওকে বলে। আচ্ছা, এবার বলার পর তখন ওঝা তখন বলছে, বলছে হ্যাঁ, এইসব তোমাকে দাদা এসে বলছে, বলছে হ্যাঁ, আর দাদা এটাও বলেছে যে আহ, তোকে নেওয়ার আগে আমি আমার বোনকে নেব, আমি আমার বোনকে নেব, আমার বোনকে ছাড়াও তো থাকতে পারছে না দিদা,
বোনকে তো বলেই রেখেছি, কিন্তু বোন তো ভয় পাচ্ছে, বোন তো কাঁদছে, আসতে চাইছে না। কিন্তু ঠিক দিদা বলেছে আমি ঠিক নিয়ে নেবো, তোকে চিন্তা করতে হবে না। বলছে তোকেও নেব, চিন্তা নেই। তখন ওঝা বলছে যে কিচ্ছু হবে না তোমার, আর তোমার বোনের কিচ্ছু হবে না, আমি তোমাদের ঠিক বাঁচিয়ে নেব। বলে তখন বলছে যে পিয়ালির মা বলছে, পিয়ালির মা তো ভয় পেয়ে গেছে শুনে, কারণ এত কথা পিয়ালির ভাই কোনোদিন ওর মাকে বলেনি। এমনি ওর বোন বলতো, আর একটা দুটো কথা পিয়ালির ভাই বলেছে যে দিদা ডাকছে, ওই ঠাম্মা ডাকছে, দাদা ডাকছে, এসব বলেছে, কিন্তু এত ডিটেলস কথা কোনোদিন বলেনি। তখন পিয়ালির মা বলছে কিছু করুন, কি হবে আমার ছেলে মেয়েগুলোর, কি হবে, এবার তো ভয় পেয়ে যাচ্ছি। তখন ওঝা বলেন যে বলছে আপনাকে চিন্তা করতে হবে না, ইমিডিয়েট ব্যবস্থা করতে হবে এর একটা, না হলে ঠাকুমার মারাত্মক দৃষ্টি পড়ে আছে এই সব নাতি নাতনিগুলোর উপর, কারণ ঠাকুমা তো খুব ভালোবাসতো, আর ঠাকুমা এমনি স্বাভাবিকভাবেই সেজন্য চাইবে যে ওরা যাতে ওর সাথেই থাকুক। বলছে আমি ব্যবস্থা করছি বলে না ওকে একটা সঙ্গে সঙ্গে একটা ব্যাগ থেকে কি বার করে একটা মাদুলি মতো পরিয়ে দেয়, আর গলায় শুয়োরের দাঁত একটা ঝুলিয়ে দেয়। ওর একটা হাড় পরিয়েছিল, হাড়টার সাথে একটা শুয়োরের দাঁত ঝুলিয়ে দেয়, আর একটা কবজ মতো দেয় একে পরানোর জন্য, কবজ মাদুলি মতো দেয় একে পরানোর জন্য। যে পিসির মেয়ে আছে, বলছে আপনার যে পিসির ননদের মেয়ে আছে ওকেও গিয়ে পরিয়ে দেবেন সঙ্গে সঙ্গে। বলছে আপনাদের কারোর কোনো ক্ষতি আর হতে দেব না, আমি আপনাদের বাড়িতে কালই যাব। বলে এবার পরের দিন এসেছে, এসে বাড়ি ফাড়ি দেখে গেছে, তারপর একটা ভালো দিন দেখে ওঝা এসে বন্ধন করে দিয়ে গেছে। এবার বন্ধন করে দিয়ে যাওয়ার পর এবার তখন আবার এটাও বলে গেছেন যে আমি বন্ধন তো করে দিয়ে যাচ্ছি, কিন্তু আমি এটা বলে রাখছি যে বাড়িতে কীর্তন দিতে হবে, কীর্তন দিলে সমস্ত এই অশুভ শক্তিগুলো চলে যাবে। ওগুলো তো অতৃপ্ত একেবারে হয়ে আছে, কারণ ঠাকুমার কথাটা আলাদা ব্যাপার, কিন্তু এই যে বাচ্চা ছেলেটার যে চলে যাওয়া, ওটা তো একদমই মানে উচিত নয়, ওটা তো যাওয়ার কথাই ছিল না, ওটা তো জোর করে হলো। তাই হ্যাঁ, তার আত্মা তো শান্তি পায়নি, তাই কীর্তন দিতে হবে বাড়িতে। কীর্তন দিলে বাড়িটা অন্তত শান্তি থাকবে, আর ওরা বাচ্চাগুলোর ওপর কিছু করতে পারবে না। আমি তো এমনি গার্ড দিয়েই দিয়েছি, কিন্তু দিতে হবে। তারপরে ওরা আবার বাড়িতে সব কীর্তন ফির্তন দেয়, কীর্তন দেওয়ার পর তখন বলে আস্তে আস্তে মানে বাড়ির পরিবেশ স্বাভাবিক হয়ে যায়। আচ্ছা, শুধুমাত্র কীর্তনে হয়ে গেল? শুধু ওই তো বাচ্চাগুলোকে করে দিয়েছিল আর বাড়িটাকে বন্ধন করে দিয়ে গেছিল। না, ওটা তো বললেই। ও আচ্ছা, তারপরে আর কোনো সমস্যা হয়নি, জাস্ট ওই কীর্তনের পরে নর্মাল হয়ে গেছে? না না না, আর হয়নি। বাড়িটাকে তো বন্ধন করে দিয়েছিল না, ওই জন্য মানে দেখো সবসময় বন্ধন কাজও করে না। আমি সেই একটা ঘটনা বলেছিলাম, বন্ধন করার পর মেয়েটা মারা গেছিল, আবার কিন্তু এখানে বন্ধন কাজ হয়েছিল। এবার কখন কার, দেখো এইসব ব্যাপার তো আমাদেরও অজানা, তাই না? আমাদেরও নিত্য নতুন জিনিস জানতে পারছি। এবার কোনটা মানে আজ যেটা বলছি কাল দেখছি সেইটা উল্টো হয়ে যাচ্ছে, এরকমও তো হয়। হ্যাঁ, আমাদের তো এগুলো তো অলৌকিক জিনিস, আমাদের তো সব জানাশোনার বাইরে। মানে আর কিছু বেশি কিছু করতে হয়নি, ওই দুটো কাজই করেছিল ওরা, এইটুকু আমি জানি, যেটুকু বলেছে আমাকে। থ্যাংক ইউ দি। ঠিক আছে, ভালো থেকো তাহলে। আশা করছি ভালো লাগবে সবার। তুমিও ভালো থেকো। একদম। হ্যাঁ, ঠিক আছে গো, গুড নাইট। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমরাও যদি এমন ঘটনা, এমন পডকাস্ট আমাদের সাথে শেয়ার করতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। ভয়ের কিছু নেই, অবশ্যই তোমরা নির্দ্বিধায় কন্ট্যাক্ট করে নাও। চলো, আরও বেশি কথা বাড়াচ্ছি না। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আশা করছি করে দিয়েছো, আর আমি জানি তোমরা করেই দিয়েছো। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।